ঋতু শেষে ঝড়ের তাণ্ডব মূলত প্রকৃতির বৈরতা এবং ঋতু পরিবর্তনের সময়ের অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলা সাংস্কৃতিক চেতনাতেও গভীরভাবে প্রথিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকেই। এরই ভেতরে খবর এসেছে ফাইজার মা মারা গেছেন, হুট করেই মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই কখন কার ডাক পড়ে। মানব জন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হলো মৃত্যু। সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি মিছে নয়। আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্র ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম, তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেই জন্য শেখ পরিবার নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত্যু বাড়িতে যায়। সে অনুযায়ী সকাল থেকে ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও চাপেন। ফরিদা পারভিনও এত দূর জার্নিতে অসুবিধা হবে সেই জন্য তিনি চাপেন না। এমনি তো তৃপ্তি, ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে কমপক্ষে 4 থেকে 5 দিন সময় নষ্ট হবে। তৃপ্তি যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায় এখন চাইলেও আসবে না। আগামীকালকে পাত্রী দেখতে যাবে। এইদিকে ইলমাকে একা ছেড়ে যেতে রাজি নয় ইনান শেখ। আদনানের কোনো খোঁজ খবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজে বোরকা গায়ে জড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতে বলে, আম্মা বিকেলে চলে এসো, ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবা ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা, তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ঈশিতা এসেছে তৈরি হয়ে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সাবধানে থেকো, বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। মোটরসাইকেল খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে নেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না করায় বসায়। ভাত কুকারে বসিয়েছিল ঈশিতা। তরকারি রান্নার আগেই ছুটতে হচ্ছে, যেহেতু রাতে ফরিদা পারভিন এবং তৃপ্তি আসবে, সেভাবেই রান্না করেছে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেই জন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অব্দি মোবাইল ফোন বন্ধই নিজের রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাদের বাসায়, সেটাও সম্ভব না। এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়ে একটা ঘুম দেবে। লাঞ্চ করে রেডি হয়ে আদনান 2:30টার দিকে সবাই বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণের মধ্যেই যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরে দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা শিওর না। রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু অর্ধেক পথ আসতে তুমুল বেগে বাতাসের সাথে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। এই বৃষ্টি কয়েকদিনের জন্য কে জানে। চারপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেল নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় অন্যত্র। আদনান বাসার কাছাকাছি আসতে তার রিক্সা আটকে ধরে দুটো মাইক্রো। আদনান কি ভেবে রিক্সা ছেড়ে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আর একটু সামনে তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলে পেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক, সেজন্য না ঘাবড়ে জিজ্ঞেস করে, কি চাই? তখন একজন বলে, আদনান বৃষ্টিময় রাত, অন্ধকারে ঘেরা চারপাশ, খেকশিয়ালরা ধরেছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোড়ক। আদনান হলো সিংহ। এইরকম কথায় ছেলেটির তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গড়াচ্ছে। আদনান সবার দিকে আর চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠনালী চেপে ধরে ঘাড় বরাবর ছুরি বসিয়ে দেয় খুব দ্রুত। আবার বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 7টা ছেলে আদনানকে ঘিরে ধরে। কেউ লাথি, কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে। নাক মুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সাথে সাথে গলগলে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণা দিক বেদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির চোখে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপই হয়েছিল। ওষুধ খেয়ে যাই
ব্যথা কমিয়েছে, এখন তো 3 ডাবল। পুরো শরীরে যেন কেউ বৃষ্টি ঠেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার ঝর্ণা চলে আসে। বিভিন্ন ভাবনায় মাথায় আসছে আদনানের কোনো রকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। বার কয়েক কলিং বেল চাপতে ইলমা এগিয়ে আসে, দরজার হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদির তৃপ্তি এসেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতের তহত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। চুপ, তোর মুখ তুই সামলে রাখ। বজ্জাত। মাথা গরম করবি না। কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোর লাল রঙে কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায়। ডান হাতে রক্ত থুইচুম্বর, গোলাপি ঠোঁট এবং ফর্সা গলা কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে ইলমা ভয় পায়। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনতো, রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওন্না আনবে? এদিক সেদিক ঘুরে পুরনো ওন্না পায় না। সেজন্য নিচের রুমে গিয়ে কাবার্ড থেকে কালো একটা রঙের ওন্না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতেই চারপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাস পড়ছে। বাকি বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ সারত। আদনানের হাতে বোঝ নেই যে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ তুলে তাকায়, খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর, কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বড় বড় করে ইলমা। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার, থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতেই আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসে কেউ নেই যে হেল্প করবে। এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে লজ্জা লাগে। ঢং ছাড়, হেল্প করবি কিনা বল। ইলমা কাছমাছু হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ, সেই সাথে হাতটা যে রক্তে মাখো মাখো লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথাটা গিলেই নেয়। ইলমা আহড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে, সবাই চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি, উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজে শাওয়ার নেয়, কোনো রকমেই চেঞ্জ করে বাইরে আসে। রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের উপর বসে, বা হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তেই বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়, জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে? মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখ। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোপের প্রথম তাকে ফার্স্ট এইড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। ওনার বাঁধন খুলে দেয় খুব সাবধানে, যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ডলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতে জ্বলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরে অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে, সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নাম গন্ধও নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। ওমা, কেন? বাসায় কেউ নেই, আমি হুটহাট না জেনে ফিরেছি। লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস রাতে ফিরবো। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই, ঔষধ খেয়ে নিও। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত,
আর সামান্য একটু জ্বরই তো হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওনা হাতে রুমে আসে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকে মুচকি হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময়ে জ্বর আসলে প্রেমিক নারীর সেবা করবে তো, নাকি লজ্জায় তুড়ি তুড়ি থাকবে? ইলমার তখনকার বলা কথা ভেবে আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে, আমার লজ্জা লাগে। রুমে আসতে ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল। সেই জন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি, 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসবো আমি আর দাদি। সমস্যা নেই, এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটু কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসবো। আসতে হবে না, আমি এখন খাবার খেয়ে ঘুমাবো। দাদি কি বলে জানাচ্ছি তোকে। ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসতে ঝামেলা আরেকটা বাঁধবে। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এমনিতেই সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বলে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে, আর আসা হবে না তাদের। তাছাড়া কোনো উপায় নেই। এই আদনানেরও আসার সময় নেই। আজকে কেন আসতে হলো? বৃষ্টিও বুঝি সময় বুঝছে। 10:30 নাগাদ আকাশে গর্জন এবং ছুপ ছুপ বৃষ্টি কিছুটা থেমেছে। তবুও মাঝে মধ্যে ভয়ঙ্কর রকমের ডাক দেয় আকাশ। ইলমা পড়ার টেবিল ছেড়ে উঠেছে 10টায়। তৃপ্তিরা কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না, তবে আগামীকালকে বিকেল নাগাদ চলে আসবে। ইলমা স্বস্তি নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায়। দরজা নক করলে কোনো সারা শব্দ পায় না। 7টার দিকে আদনান ঘুমিয়েছিল। ইলমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল। হয়তো এখনো ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে নজরে আসে কম্বল গায়ে ঘুমন্ত। ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে। ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে, চোখের পাতা বন্ধ। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো, গাল এখনো লাল হয়ে আছে। কাটা জায়গায় ওষুধ লাগায়নি হয়তো। ইলমা এগিয়ে আসে, আদনানের নাম ধরে বার কয়েক ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ পায় না। ইলমা কাপা কাপা হাতে আদনানের কপালে হাত রাখে। মুহূর্ত যেন তার ঠান্ডা হাত ছাত করে উঠল। কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। ইলমা হতভম্ব হয়ে যায়। আদনানকে ডেকে জাগিয়ে তুলে। ঘুমের মাঝে আদনানের ডাকাডাকি অপছন্দ। ইলমার ডাকা ডাকিতে চোখ মেলে তাকায়। সারা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় বিষিয়ে আছে। মুখটা তেতো মনে হলো। দাঁত মুখ খিচে ইলমাকে বলে, ডাকছিস কেন? ভাত খাবে, এখনো ঔষধ খাওনি। জ্বর এসেছে তোমার? আমার যে জ্বর এসেছে তুই কি করে বুঝলি? আদনানের এমন প্রশ্নে ইলমা বিরক্ত হয়। ধমকে বলে, চোখ মুখ দেখেই বোঝা যায়। বেশি প্যান প্যান করলে খবর আছে। খাবার খেতে আসো। তোর কথা আমি কেন শুনবো? ঠিক আছে, না খেলে নাই। কথাটা বলে ইলমা চলে আসার জন্য উদ্যত হয়। আদনান পুনরায় ডাক দেয়। ইলমা পেছনে ঘুরে দাঁড়ায়, প্রিয়চে জিজ্ঞেস করে, ডাকছো যে? হেল্প কর, খিদে পেয়েছে। আদনানের কথা ইলমা মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁট টিপে হাসে। তস্ত্র পায় এগিয়ে যায়। আদনান বা হাত এগিয়ে দিলে ইলমা সেটা আঁকড়ে ধরে। ইলমার সাহায্য নিয়ে আদনান উঠে দাঁড়ায়। নিজে থেকে ইলমার হাত সরিয়ে নেয়। চোখ মুখ খিচে বন্ধ করে ভীষণ রকমের জ্বলনি হচ্ছে চোখে। আদনান কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে। ইলমা আদনানকে দেখছে। বেচারার অবস্থা পুরো নাজেহাল। অসুস্থতা ভালোই ধরেছে। আদনান জিজ্ঞেস করে, দাদি আসেনি? আগামীকাল বিকেলে আসবে। ও, তাহলে সকালেই বাসা ছাড়তে হবে। তুমি অসুস্থ? চুপ, তুই এসব বুঝবি না। কেউ বেরোতে দেখলে উল্টাপাল্টা ভাববে। সকালে গেলে কেউ দেখবে না। খাবার খেতে আসো। তুই যা এখন। ইলমা চলে আসে। কিচেনে গিয়ে খাবারের প্লেট গ্লাস সব টেবিলে আনে। আদনানের জন্য ফ্রিজ থেকে লেবু নামিয়ে সেটা কাটে। জ্বরের মুখে লেবু উপকারী হবে। সব রেডি করতে দেখে আদনান ঝিমিয়ে ঝিমিয়ে আসে। হাত পা এবং মাথার ব্যথায় ভালোই লাগছে না কিছু। ইলমা চেয়ার টেনে দিতে আদনান বসে। হাত ধুতে নিতে ইলমা প্লেটে ভাত বেড়ে দেয়। আদনানের খেতে ইচ্ছে করছে না। এত বড় হয়েছে, তারপরও বাচ্চাদের মতো করে আবদার করতে মন চাইছে। খেতে ইচ্ছে করছে না। আদনান ইলমার দিকে তাকায় একবার। সে নিজের মতো খাবার ব্যস্ত। আদনান খাবার মুখে তুলে জিজ্ঞেস করে, রান্না তুই করেছিস? হ্যাঁ, কেন, ভালো হয়নি? বুঝতে পারছি না, সব তেতো লাগছে। খেয়ে নাও, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। আদনান কয়েক লোকমা খেয়ে পানি ঠেলে দেয়। ওষুধ খেয়ে ইলমাকে বলে,
আমি পাশের রুমে আছি, কিছু প্রয়োজন হলে বলিস। তোমার নিজের সাহায্য দরকার। আমাকে কি করবে সাহায্য? মুখ বেশি চলে তোর, ভয় পেলে বলিস। না না না, ইলমা ভয় পায়। কথার মাঝে জোরে বাজ পড়তে ইলমা ভয় মৃদু চিৎকার করে উঠছে। আদনান বাঁকা হেসে বলে, বেশি চাপা মারবি না, আমি তো জানি তুই একটা ভিতর ডিম। কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইলমা টেবিল গুছিয়ে থালা প্লেট ধুয়ে নেয়, সব কিছু গুছিয়ে নিজের রুমে আসে। লাইট অফ করতে সব নীরব হয়ে যায়। ইলমার গা ছমছম করে উঠছে, এত নিস্তব্ধ সবকিছু। তার উপর আকাশ গর্জন দিচ্ছে একটু পরপর। ইলমার কেন যেন ভয় লাগলো। বেলকুনি দিয়ে শো শো করে বাতাস ঢুকছে রুমে। ইলমার দরজা লাগাতেই মনে হচ্ছিল না সন্ধ্যায় ব্যালকনিতে গিয়ে বৃষ্টির পানিতে হাত ভিজিয়েছিল। এরপর আর দরজা লাগায়নি। তড়িঘড়ি করে রুমের লাইট অন করে বেলকুনির দরজা লাগায়। লাইট অফ না করে বিছানায় গা এলিয়ে দেয়। এপাশ ওপাশ করে চোখে ঘুম নামাতে পারেনি সে। তার উপর কেমন যেন ভয় ভয় করছে তার। আবার মন টানছে। আদনানের কি অবস্থা একটু দেখে আসা দরকার। তার অবস্থা কি খুব শোচনীয়? অনেক চেষ্টা করে ঘুম আসেনি চোখে। আর না, রুমে মন টিকছে। শেষমেশ মনের চিন্তা হেরে যায় সে। উঠে আদনানের রুমে দরজা নক করে। দরজা খোলা দেখে ভেতরে যায় সে। আদনান এত তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। ইলমা আদনানের রুমে কিছুক্ষণ পায়চারি করে। একটা টুল টেনে বিছানার পাশে বসে। নজর যায় আদনানের পেশিবহুল পুরুষালী কাটা হাতে। টি শার্ট হাতের পেশিতে খাপ খেয়ে আছে। তার নিচেই চুরির কাটা লাল পিঁপড়ার মতো হনহন করছে। ছোটে গালে কাটা। সেসবে যত্ন নিয়ে ওষুধ লাগানোর প্রয়োজনেই মনেই করেনি আদনান। ইলমা টুলে বসে বিছানায় মাথা রাখে। মুহূর্তে কেঁপে উঠে ভয়ে। আকাশ গর্জন দিচ্ছে একের পর এক, থামার গ্রামগন্ধ নেই। ইলমার চোখ লেগে আসতে আদনানের গোংরানোর আওয়াজ কানে আসে। দরপরি মাথা তুলে বসে ইলমা আদনানের হাত স্পর্শ করতে দেখে সেটা অসম্ভব গরম। কপাল চেক দিতে দেখে সেটা গরম হয়ে আছে। আদনানের মুখের দিকে তাকিয়ে ইলমার বেশ মায়া হয়। তারই তো জেঠুর ছেলে, মানে তাদের একই বংশের রক্ত। অন্যরকম একটা টান অবশ্যই আছে। ইলমা উঠে ওয়াশরুমে গিয়ে পানি আনে। খুঁজে সাদা কাপড়ের টুকরো বের করে সেটা দিয়ে আদনানের কপালে জল পট্টি দেয়। ইলমা বুঝতে পারছে না সে আদনানের জন্য এত কিছু কেন করছে। এই অসভ্য বেয়াদব ছেলেটার জন্য। বিরক্তিকর বিতৃষ্ণা আর ঘৃণা ছাড়া কিছুই নেই। তবুও আজকে তার অসুস্থতা থেকে বড্ড মায়া হচ্ছে। সেটাকে পরোপকারিতা হিসেবে ধরে নিয়েছে ইলমা। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ঘুমের ঝঙ্কার চলে আসে। দেয়াল ঘড়িতে নজর দিতে দেখে রাত 2:30 বাজে। চারপাশ শুনশান নিস্তব্ধ। আকাশের গর্জন এখনো কমেনি। ইলমা শুধু ভাবছে যদি আজকে আদনান না আসতো তাহলে সে কিভাবে থাকতো। এরকম বৃষ্টিতে তৃপ্তি দাদি আসতো না নিশ্চয়ই। সে কিভাবে একা থাকতো। এখন তো তাও একটু ভরসা আদনান, ভয়টা কম হচ্ছে। তখন কি করতো? হুট করে ইলমার চুলের খোপাটা খুলে সারা পিঠে ছড়িয়ে পড়ে। ইলমা কেন যেন ইচ্ছে হয়নি সেগুলো বাঁধার। এমনিতেই ঘুমের তার উপর অলসতাও কাজ করছে। চুলে বসে আদনানের হাতের পাশে মাথা ফেলে ঘুমিয়ে পড়ে ইলমা। 6:30 অ্যালার্ম বাজতে আদনানের ঘুম ভাঙে। অ্যালার্ম থামিয়ে ব্যথায় অসার শরীর নিয়ে কাউচ থেকে উঠে বসে। ফোনটা পকেটে নিয়ে বাসার চাবি হাতে নেয়। দুটো চাবি, একটা ইলমার শিউরে রেখে আরেকটা নিয়ে বেরিয়ে পড়ে। দরজায় তালা লাগিয়ে বাইরে আসে আদনান। শরীরটা ব্যথায় হালকা কমেছে, তবে মাথাটা ভার হয়ে আছে। গেট পেরিয়ে কিছুটা সামনে আসতে দেখে সেজান বাইক নিয়ে দাঁড়ানো। আদনান বাইকের পেছনে উঠে বলে, তাড়াতাড়ি চালা ভাই, না হলে রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে। তোর মন মর্জি বুঝি না, নিজের বাসা থেকে কেউ চোরের মতো পালায়। আরে ভাই, গতকাল হাতে ছুরি বসিয়েছে নারী দরদি জাতির পিতার লোক। এখন কবে বাসায় এসে হামলা চালায় কে জানে। নারী দরদি জাতির পিতাটা আবার কে? জয় পাকিস্তান। জয় আবরণ? আদনানের কথা সেজান হু হু করে হেসে উঠছে। মজার সুরে বলে, সদরঘাটের প্রেমিক নারী এখন আবার নারী দরদি জাতির পিতা? জয় পাকিস্তান? আরো কত কিছু শুনবো তার থেকে। ধরু মেয়ে দেখো, বিয়ে করব। কেন? আমার সেবা করার মতো কেউ নেই। বিয়ে করলে বউ সেবা করবে। আন্টি, বউয়ের সেবায় আশায় আছি। ভাবছি 4 বিয়ে করবো। একটা সেবা করে ক্লান্ত হলে আরেকটা সেবা করবে। একটা কর আগে, সেটা সামলাতে পারলে বাকি 3টার আশা করিস। জবাব দেয় না। সেজান বাইক টানতে জোরে তাদের বাসার সামনে আসতে আসতে আদনানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তাদের বাসা 3 তলা। আদনান সিঁড়ি বাইতে বাইতে কত যে গালি দিয়েছে সেজানকে। যুক্ত হয়ে বলে, 3 তলায় বাসাটা নিতে হলো 2 তলা
নিজ তলায় কি ঠাডা পড়ছিল? কোনো কাজের না তোরা। তোর হাড়গোড় দুর্বল, সেজন্য আজকে এরকম করছিস। আদনানের কথা না বলে ভেতরে যায়, সেজানের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এখন সে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবে। তার পরিবারের লোকেরা আর নাটকের শেষ নেই, যার দরুন আদনান রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। একটা চিন্তা ছিল কখন বাসা থেকে বেরো। সকাল 8টার দিকে ঘুম ভাঙে ইলমার। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে আদনানের বিছানায় আছে। কারেন্ট চলে এসেছে, কখন এসেছে ইলমা জানে না। এই মুহূর্তে মাথায় আসে সে আদনানের বিছানায় ঘুমিয়েছিল। বোঝার সাথে সাথে দরফরে উঠে বসে। তার লম্বা সরু চুল পিঠময় ছড়িয়ে আছে, মানে খোলা চুল নিয়ে ঘুমিয়েছিল সে। নিজের লম্বা চুল সহজে কাউকে দেখায় না ইলমা, আদনান দেখে নিয়েছে। তার চেয়ে বড় কথা, তাকে বসা থেকে কিভাবে শোয়ালো। আদনান না হাতে ব্যথা পেয়েছে, সাথে সাথে কপাল চাপড়ায়। সে তো টুলে বসে ঘুমিয়ে পড়েছিল। এরপর আদনান তাকে পাশে ঘুমানোর জন্য জায়গা দিয়েছিল। ছি ছি, আজেবাজে চিন্তা এসে ইলমার মাথায় ভর করে। আদনান আর যাই হোক এরকম কিছু করবে না, কারণ তাকে দেখে মনে হয় না বাজে চিন্তা কুমতলব আছে। ইলমা খাট থেকে নেমে সামনে এগোতে কাউচে নজর আসে। সেখানে একটা কম্বল অর্ধেক হয়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। তার মানে আদনান তাকে বিছানায় রেখে নিজেই কাউচে শুয়েছিল, নাকি ধান্দাবাজি সবকিছু। ইলমার কেন জানি বিশ্বাস হয়েছে আদনান কাউচে ঘুমিয়েছে। বাকিটা আদনান ফিরলে ভালো মতো জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। আপাতত রুমটা গুছিয়ে সব পরিপাটি করে রাখাই উত্তম। ভাবা অনুযায়ী ইলমা কাজে নেমে পড়ে। আদনানের খাট টেবিল গুছিয়ে ব্যালকনির দরজা মিলে ভেজা টাইলসে পা রাখে ইলমা। বাতাসে বাইরেতে পানি এসে পড়েছে বেলকনিতে। যদিও চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে গেছে, তবুও মেঝে ভেজা রয়ে গেছে। ইলমা আদনানের ব্যালকনি দেখে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। লাইট অফ করে বেরোয়, মেন দরজা আটকে দেয়। যে আদনান তার রুমে সহজে কাউকে ঢোকার পারমিশন দেয় না, সে আদনান অসুস্থতা নিয়েও ইলমার জন্য বিছানা খালি করে দিল, নিজে কষ্ট করে কাউচে ঘুমালো। আজেবাজে চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলে দেয় ইলমা। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, চুলায় চা বসে নিজের রুমটা সুন্দর করে পরিপাটি করে নেয়। কিছু আদৌ জামাকাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। চায়ের মগ হাতে নিজের সুন্দর ব্যালকনিতে আসে ইলমা। বাইরের খোলা মাঠটায় চোখ পোলায়। বৃষ্টি থামার পর প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। বাতাসে স্নিগ্ধ শীতল ঘ্রাণ, চারপাশ আলাদা একটা শান্তি বিরাজ করে। ইলমার ভালো লাগছে সবকিছু। তবে ফোটা অপরাজিতা বৃষ্টির পানিতে স্নিগ্ধ হয়ে বৃষ্টি স্নাত অপরাজিতা হয়ে নিজের রুম মেলে ধরেছে। ইলমা সে অপরাজিতা ছিঁড়ে কানে পিছে গুজে নিজের এলোমেলো চুলগুলোতে হাত বোলায়। এই সুন্দর কেশ তার ভীষণ পছন্দের, একদম তার মায়ের মতো চুল পেয়েছে সে। রুমে এসে ফোন হাতে নিয়ে ঈশিতাকে কল দেয় ইলমা। রিসিভ করতে সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে ঈশিতা। ইলমাকে পরিস্থিতি সম্পর্কে বলে। সব শুনে ইলমা আসল কথায় আসে, বলে কি রান্না করব আইডিয়া দাও। আচ্ছা ঈশিতা জবাব দেয়, চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কুকারে, মাছ মাংস তোমার যেটা ভালো লাগে রান্না করে নাও। আচ্ছা করব। হ্যাঁ, তোমার জেঠু আমি ইনান বিকালে রওনা দেব, আস্তে আস্তে রাত হবে। থাকবে না? ছিলাম তো, সবাই কাজে আছে। তাহলে আমি কি রান্না করব? তোমরা সবাই খাবে রাতে। আমার রান্না যা বাজে। আরে তুমি যা পারো, ফিরে রান্না করার এনার্জি পাবো না। ঠিক আছে। ইলমা কল রেখে রান্না করতে চলে যায়। চাল মেপে ধুয়ে পানি সহ পরিমাণ করে ভাত বসিয়ে দেয়। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজাতে দেয়। বাকি সরঞ্জাম কেটে কুটে রেডি করে। মাংস বরফ ছুটতে রান্নায় মনোনিবেশ করে ইলমা। কেমন হবে জানে না কিছু, তবুও চেষ্টা করছে ভালো করে রান্না করার। ইলমার রান্না মাঝে আবারও ইনান শেখ কল দেয় তাকে। ইলমা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে। ইনান শেখ ইলমাকে জিজ্ঞেস করেন, গতকাল রাতে ভয় করেনি তো মা? ঠিক আছে। না বাবা, কিসের ভয়? তবুও ভীষণ চিন্তিত ছিলাম। তার উপর বৃষ্টির জন্য তোমার দাদি আসতে পারেনি। ফারিসকে বলেছিলাম এসে তোমায় নিয়ে যেতে, কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাসা থেকে বের হতে পারেনি। আমি ঠিক আছি বাবা, শুনলাম তুমি চলে আসছো। হ্যাঁ, ফিরতে ফিরতে রাত হবে মা। সাবধানে এসো, নিজের খেয়াল রেখো। তুমিও ঠিক করে খাবার খেও, রান্না সাবধানে করো মা, গরম তেল হাতে পড়বে। আচ্ছা। দুপুরের দিকে মেয়ে দেখতে এসেছে ফরিদা পারভিন, ফাতিহা, তৃপ্তি। তারা তিনজন এসেছে জহির আহমেদের ভাইয়ের মেয়েকে দেখতে। এমপির বাড়িতে এসেছে তারা তিনজন। ফরিদা পারভিন তেমন রাজি নন এই মেয়েকে নিয়ে। বেশি বড়লোক বাবার মেয়ে বিয়ে করলে কপালে দুর্গতি আছে।
ফাতিহাও তেমন রাজি না, তবুও ফারিসের পছন্দ মেয়েটিকে, সেই জন্য নাকচ করতে পারেনি কেউই। তিনজন ভেতরে চলে আসে। শায়লা, পুষ্প এবং তার ছোট্ট যা সহিলি রহমান তিনজনকে সাদর গ্রহণ করে। সোফায় বসতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়। টুকটাক কথাবার্তার পর্ব সারতে খাবার পর্ব শুরু হয়। তাদের খাওয়ার মাঝে আগমন হয় আবরণের। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে, হাতে ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজ, দেখেই মনে হচ্ছে অসুস্থ। ফরিদা পারভিন সায়লা পুষ্পকে জিজ্ঞেস করলেন, ওর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে। বলো কি? আল্লাহর রহমত থাকায় বেশি ক্ষতি হয়নি। আবরণ সোফায় বসতে বসতে পিটপিট করে বলে, জি, অল্পের জন্য আমার জয় বাংলা জয় পাকিস্তান হয়ে যায়নি। মেয়েদের সাথে ক্লাবে গিয়ে রুম ডেট করার কাজকর্ম একটুর জন্য ছুটে যায়নি। যে লাথি মেরেছিল শালার বেটা। সোহেলি রহমান খাবারের প্লেট এনে আবরণের সামনে দেয়। আবরণ ধীরে সুস্থে খাবার খাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে আবরণের কাজিন রোদিয়া আইরিনকে আনা হয়। শাড়ি পরে এসেছে, তবে মাথায় ঘোমটা নেই, কাঁধ বরাবর চুলগুলো কিছু সামনে আনা, বাকিগুলো পেছনে। আহামরি সাজেনি, তবে মেয়েটা সুন্দরী। ফারিসের পছন্দ সুন্দর মানতে হবে, কিন্তু ফাতিহার মনে অন্য পরিকল্পনা। আবরণ রৌদিয়ার দিকে তাকায়, বাকিদের দিকেও তাকায়। সে ভালো করে জানে এই বিয়েটা হবে না। রৌদিয়াকে এত তাড়াতাড়ি বিয়ে সাথে দেওয়া হবে না। যদিও দেওয়া হয়, পছন্দের কেউ থাকলে তার সাথে দিবে, এতে আপত্তি নেই। আবরণ তৃপ্তির দিকে নজর দেয়। বেশভূষা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা ভদ্র পরিবারের সন্তান, চলাফেরা যথেষ্ট শালীন। কিন্তু আবরণ এরকম হিজাব পর্দা দেখে কিছুটা বিরক্ত হয়ে নাক কুচকায়। আজীবন ওয়েস্টার্ন পেট দেখিয়ে শাড়ি পরা নারী দেখে এসেছে সে। এরকম ভদ্র শালীন মেয়ে মানুষ খুব কমই নজরে এসেছে, সেই জন্য তেমন কিছু মনে আসেনি। নিজের শরীরের ব্যথায় দম যায় যায় অবস্থা, সেখানে মেয়ে নিয়ে ভাববে কি? তাদের কথাবার্তা শুরু হয়। তবে ভদ্র মহিলাদের কথা অনুযায়ী বোঝা যায় মেয়ে বিয়ে দিবে না। ফাতিহা যেন হাঁপছের বাজে। বিদায় জানিয়ে বাইরে আসতে ফরিদা পারভিন বলেন, মেয়ে সুন্দর কিন্তু জাতের না। দেখো, বয়ফ্রেন্ডের অভাব নাই। ফারিসের কথা রাখতে এসেছি, এখন আর মেয়ে দেখছি না, ওই জন্য 6 মাস 1 বছর গেলে আবার দেখব। ফাতিহার কথা তৃপ্তি বলে, এটা কেমন কথা? ভাইয়া তো এখন বিয়ে করতে চায়। আরে না, আমায় বলেছে জাস্ট মেয়েটা দেখতে, পছন্দ হলে পরে বাবা যাবে, এখন বিয়ে শাদী করবে না সে। ও। তিনজনই বাসে আসে। তৃপ্তির ব্যাগ আগে থেকেই গোছানো, সেই জন্য তারা আর দেরি করেনি। আবারও রিক্সা ধরে রওনা দেয় নিজেদের বাসার উদ্দেশ্যে। তৃপ্তিরা বাসায় আসার পেছনে দিয়ে ইলমা আদনানকে মেসেজ দেয়, দাদিরা চলে এসেছে। আদনান রিপ্লাই করে, সন্ধ্যায় ফিরবো। ইলমা সিন করে কিছু লিখে না। দাদি তৃপ্তির সাথে গল্প গুজবে মেতে ওঠে। 3 দাদি নাতনি ভালোই আড্ডার আশা জমিয়েছে। তৃপ্তির রুমে সাথে আছে তৃপ্তির আনা কিছু ফাস্ট ফুড, সেগুলো খাচ্ছে আর গল্প করছে। তাদের গল্প করার মাঝে ব্যাঘাত ঘটে আদনানের কলিং বেল চেপে। তৃপ্তি ইলমাকে খোঁচা দিয়ে চোখের ইশারা করে উঠতে পারবে না সে। ইলমা না করেনি, উঠে দরজার হোল দিয়ে দেখে কে এসেছে। আদনানকে দেখে দরজা খুলে, বেচারা চোখ মুখ শুকিয়ে গেছে দেখে যে কেউ বলবে অসুস্থ। ইলমা আদনানের দিকে তাকে জিজ্ঞেস করে, তুমি কাউচে ঘুমিয়েছিলে? না, তোর পাশে। তুমি জবাব দেয় আদনান। ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনানের তারা কথা ইলমা মৃদু চিৎকার করে বলে, অসভ্য, বজ্জাত, লজ্জা শরম নেই? এত সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডদের সাথে এক বেডে ঘুমাইনি তুই কোথাকার কে? ইলমা রেগে জবাব দেয়, সুন্দরভাবে কথা বলা যায় না? না। ইলমার মুখের উপর জবাব দেয় আদনান। ইলমা মুখ ঝামটি মেরে বলে, আহারে, বাংলাদেশের শাহরুখ খান। সেজন্য একটা পার্মানেন্ট গৌরী ওরফে কাজের ঝি দরকার। এরকম বজ্জাতের জন্য কোনো গৌরীর জীবন ধ্বংস না হোক। প্রেমিক নারী বেশি বকছিস না, আমার জন্য কাজের ঝি অভাব পড়বে না, 4টা বিয়ে করব। ইলমা জবাব দেয় না, সোজা তৃপ্তি রুমে চলে যায়। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমার যা দেখছে, মনে মনে ইলমাকে বকছে সে। এই জন্যই কার উপকার করতে নেই। একটু মায়া করে হাতের ব্যথা নিয়ে খাটে টেনে এনেছিল। এই মেয়ে ঘুমন্ত নাকি মৃত বোঝার উপায় নেই। কোনো খবরই ছিল না। উল্টো আদনান হাতের ব্যথা নিয়ে কাউচে শুয়েছিল। এখন কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পরিবারের এক একটা সদস্যের সেরা নাটকবাজ। ফরিদা পারভিন আদনানের অসুস্থতার খবর শুনে উত্তেজিত হয়ে পড়েছে।
শত হোক তার আদরের নাতে আদনানকে সবাই মুখে যাই রাগ চাপ দে, তাকে ছাড়া বাসা খালি খালি লাগে। আদনান দাদির উত্তেজনা মিশ্রিত ব্যথিতর মুখশ্রীতে পরখ করে। এই টানটা একদম খাঁটি এবং নির্ভেজাল, নেই কোনো আশঙ্কা আকাঙ্ক্ষা বা স্বার্থ। ফরিদা পারভিন আদনানকে বকা দিয়ে বলেন,